ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 221 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত এত হলে 50 পয়সার সংখ্যা কত? দেখো, জাস্ট কিছুই নেই, এখানে নাম্বার রেশিও দেওয়া আছে। প্রথমে নাম্বার রেশিও কী দেওয়া আছে না, হচ্ছে গিয়ে 2:3:4। ঠিক আছে, তুমি এখান থেকে ভ্যালুতে কনভার্ট করে নাও। মানে কি, দুটো যদি 1 টাকা হয়, 3টে 50 পয়সা হয়, আর 4টা যদি 25 পয়সা হয়, তাহলে ভ্যালুটা কত হচ্ছে? ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ভ্যালুতে কনভার্ট করি বা ভ্যালু রেশিও প্রথমে যদি ভাবো, ভ্যালু রেশিও দেখো, একটা 2 টাকা, দুটো 1 টাকা, এগুলো যদি সংখ্যা যেহেতু বলেছে, দুটো 1 টাকা মানে কি 2 টাকা, মানে 2/1, মানে কতগুলো রুপিজে 1 টাকা হচ্ছে। হ্যাঁ, এক টাকা কয়েনে 1 টাকা হচ্ছে, সেই জন্য /1। ঠিক আছে, মানে নাম্বার রেশিওতে থেকে ভ্যালু রেশিওতে গেলে মনে রাখবে ভাগ করতে হবে। ঠিক আছে, কী দিয়ে ভাগ করতে হবে না, যতগুলো কয়েনে 1 টাকা হচ্ছে। ঠিক আছে, 50 পয়সার ক্ষেত্রে দেখো দুটো কয়েনে 50 পয়সা হয়, 1 টাকা হয়, দুটো 50 পয়সা 1 টাকা হয়। আর 25 পয়সার ক্ষেত্রে 4টে 25 পয়সা 1 টাকা হয়, সেই জন্য তোমার 4 দিয়ে ভাগ। তাহলে ভ্যালু রেশিওটা কী দাঁড়ালো দেখো, 2:3/2:4। ঠিক আছে, বাস এই রকমই রেখে দেবে, যেরকম এসছে সেরকমই রেখে দাও। এটা 3/2 আর 2 হচ্ছে গিয়ে তোমার, একে আবার সিম্পলিফাই করতে যাবে না কিন্তু, তাহলে প্রবলেম হয়ে যাবে। কারণ কি আমি বলছি, দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার 1 হলো, তাহলে টোটাল কত টাকা হচ্ছে দেখো, তাহলে 2 টাকা আর এখানে হচ্ছে গিয়ে 1.5 টাকা, মানে 3 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা 50 পয়সা, তাহলে 4.5 টাকা যদি তোমার কাছে টোটাল থাকে, ঠিক আছে, এই রেশিওতে, হ্যাঁ, তাহলে তোমার টোটাল ক টাকা হচ্ছে না, তা 50 পয়সা চেয়েছে, তার মধ্যে দেখো 50 পয়সার মুদ্রা কটা আছে, 3টে আছে। তাহলে টোটাল যদি তোমার কাছে 4.5 টাকা থাকে, তাহলে 3 টাকার মধ্যে 50 পয়সার মুদ্রা কটা আছে, 3টে আছে। তাহলে তোমার কাছে যদি 180 টাকা থাকে, তাহলে 50 পয়সার মুদ্রা কতগুলো থাকবে সেটা বের করে নাও। ঠিক আছে, ব্যাস, তাহলে এত ইন্টু 180 বাই হচ্ছে গিয়ে 4.5। ঠিক আছে, 4.5 না করে আমি 45 করলাম, উপরে একটা 10 গুণ করে নিলাম। ওকে, তাহলে 3 কাটো, 3 15 45, 15 দিয়ে কাটো, 15 1 15, 15 দিয়ে 30, তাহলে 120টা, 120 মানে অপশান সি অ্যান্সার। ওকে, তাহলে আরেকবার আমি ছোট্ট করে বলে দিই যে নাম্বার রেশিও যেটা দিয়েছিল সেখান থেকে তুমি ভ্যালুতে কনভার্ট করে নাও। ঠিক আছে, একবারে করো, এই ভ্যালু রেশিও না বের করে আমি বলবো একবারে কনভার্ট করো ভ্যালুতে। ঠিক আছে, কারণ কি মোট ভ্যালু দেওয়া আছে এখানে, তাহলে এরকম করবে। তাহলে ভ্যালুতে ইকুয়াল টু কত হবে না, 2 প্লাস হচ্ছে গিয়ে 3/2 প্লাস হচ্ছে গিয়ে 4/4, বা একে /1 করতে পারো, এটা না করতেলেও কোনো যায় আসে না। তাহলে এখান থেকে ইকুয়াল টু 4.5, তাহলে 4.5 টাকার মধ্যে 50 পয়সার কয়েন আছে 3টা, 180 টাকার মধ্যে 50 পয়সার কয়েন কটা আছে না, 120টা, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2। বলেছে কোনো ব্যবসাতে PQR এর লাভের অনুপাত এত, তাদের মূলধন নিয়োজিত সময়, মানে লাভের অনুপাত এত আছে, মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত? ঠিক আছে, আমাদের অ্যাকচুয়ালি কি, যদি ধরো মূলধন সাপোজ P হয়, ঠিক আছে, তার সঙ্গে টাইম গুণ করতে হয়, তবে গিয়ে হচ্ছে গিয়ে প্রফিট হয়। ঠিক আছে, প্রফিট, হ্যাঁ, এই হচ্ছে গিয়ে নিয়ম। তাহলে আমাদের দেখো তোমার এখানে কি মূলধনের অনুপাত, তাহলে মূলধন তোমার কত আছে, যে কোনো দুটো কম্পেয়ার করো। ঠিক আছে, তারা 3:4, এখানে প্রথম দুটো নিলে PQ এর, আর এটা 1:2 নিয়ে নাও। ঠিক আছে, তাহলে দেখো X যদি P এর টাকা হয় ইন্টু তার সময় কত 1 ইউনিট, বাই হচ্ছে Y যদি মানে Q এর যদি Y টাকা হয়, বা এরকম P লিখে দেও, সব থেকে ভালো। P এর P টাকা ছিল আর Q এর Q টাকা ছিল, এর দেখো 1:2 ছিল, তাহলে উপরে 1/2 ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে তোমার P/Q এর মূলধন বের করে নাও। P/Q কত হচ্ছে দেখো, তোমার এখান থেকে এই দুইটা, এই 2 কেটে দাও। ঠিক আছে,
তাহলে 3:2 হচ্ছে, তাহলে 3:2। তাহলে কোন অপশানে দেখো প্রথম দুটো রেশিওর 3:2 হচ্ছে, 8:7 আছে, এটা হবে না। এটা দেখো 9:6, এটা দেখো 3 দিয়ে কাটা গেলে 3 3 9, 3 2 6, এটাই হবে অ্যান্সার। কারণ বাকি দেখো এটা 10:11, এটা 3:2 নয়, 11:12, এটাও 3:2 নয়, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ব্যাস। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, কী বলেছে? কিছু টাকা 3 বন্ধুর মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়ায় প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা 400 টাকা বেশি পায়, 3 জনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? জাস্ট আমাদের কী করতে হবে না, প্রথমে এই যে রেশিওগুলো দেওয়া আছে একে সিম্পলিফাই করে নিতে হবে, ঠিক আছে? তাহলে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, ওইগুলো ফ্র্যাকশানে আছে। তাহলে দেখো এখানে কত আছে, 2, 3, 4 আছে, তাহলে এদের এলসিএম কত? 2, 3, 4-এর এলসিএম 12, 12 দিয়ে প্রতিটাকে গুণ করে দাও। তাহলে 1/2 × 12 ইস টু 1/3 × 12, আর হচ্ছে ইস টু 1/4 × 12। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে 6:4:3। এবারে কী বলেছিল দেখো, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা 400 টাকা বেশি পায়। তাহলে প্রথম বন্ধু 6 ইউনিট পায়, দ্বিতীয় বন্ধু হচ্ছে কি 4 ইউনিট পায়। কয় ইউনিট বেশি পায়? প্রথম বন্ধু 2 ইউনিট বেশি পায়। সেই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত ছিল না, 400 টাকা বলেছিল। ওকে, এবার বলে যে 3 জনের মধ্যে কত টাকা, তাহলে 3 জনের টোটাল কত ইউনিট? 6 4 10 3 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। 2 ইন্টু কত করলে 400 হচ্ছে, 2 ইন্টু 200 করলে, ঠিক আছে? তাহলে 13 ইন্টু 200 মানে হচ্ছে গিয়ে 2600 টাকা। 2600 টাকা 3 জনের মধ্যে ভাগ করা হয়েছিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে কোনো একটি জিনিসের বিক্রয় মূল্য 600 টাকা বৃদ্ধি করলে 7.5% ক্ষতির পরিবর্তে 7.5% লাভ হয়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? সবসময় মনে রাখবে সিপি = 100%। ওকে, এবার দেখো তার 7.5% মানে -7.5% থেকে বেড়ে 600 টাকা তাকে বাড়াতে তার কত হয়েছে না 7.5% লাভ, মানে +7.5% তার হয়েছে। তাহলে এই যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কত, +7.5 -7.5 মানে 15% ইনক্রিজ করা হয়েছে। দেখো সেই 15%-এরই ভ্যালু বলেছে কত, 600 টাকা। তাহলে এই 15%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 600 টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার সিপি চেয়েছিল জিনিসটির ক্রয় মূল্য, তাহলে হচ্ছে গিয়ে 100%-এর ভ্যালু কত হবে, সেটাই হবে অ্যান্সার। ওকে, 15-র সঙ্গে কত গুণ করলে দেখো, 15 40 গুণ করলে, তাহলে 100 × 40 মানে হচ্ছে গিয়ে তোমার 4000 টাকা। 4000 টাকা হচ্ছে গিয়ে ক্রয় মূল্য, মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, কী বলছে দেখো, বলেছে রবি জয়ের দ্বিগুণ কাজ করে, যদি জয় একা কাজটি 12 দিনে সম্পন্ন করতে পারে তাহলে তারা একসঙ্গে কাজটি কত দিনে করবে? দেখো রবি জয়ের, তাহলে আর হচ্ছে রবি, যে হচ্ছে জয়, তাহলে তাদের মানে জয়ের দ্বিগুণ কাজ করে, মানে এফিসিয়েন্সি রেশিও বের করে না। তাহলে অ্যাকচুয়ালি রবি হচ্ছে 2, এ হচ্ছে কি 1, বলেছে না জয়ের দ্বিগুণ কাজ করে রবি। ব্যাস, এটা হচ্ছে কি না এফিসিয়েন্সি রেশিও, আর শর্টে নাম দিয়ে দিলাম এফিসিয়েন্সি রেশিও। তাহলে এখান থেকে টাইম রেশিও আমরা পেয়ে যাব। টাইম রেশিও কী হবে না, উল্টো হবে, 1:2 হয়ে যাবে, ঠিক আছে? 1:2 হয়ে গেল। এবার বলেছি জয় একা কাজটি 12 দিনে করে, তাহলে জয়ের দেখো 2 ইউনিট মানে হচ্ছে গিয়ে 12 দিন, ঠিক আছে? আর তাহলে এর 1 ইউনিট মানে কত হবে না হচ্ছে গিয়ে 6 দিন। ওকে, তাহলে দুজনের ইন্ডিভিজুয়াল টাইম তুমি পেয়ে গেলে। এবার কি বলেছে, তারা একসঙ্গে করলে কাজটি করলে কত দিনে করবে? তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ, 6 × 12 বাই হচ্ছে কি 6 + 12 মানে 18, 6 3 18, 3 4 12, তাহলে দুজনে মিলে 4 দিনে কাজটা কমপ্লিট করবে একসঙ্গে, তাহলে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে একটি কলেজে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি 20% ছাত্র এবং 25% ছাত্রী স্কলারশিপ পায় তাহলে স্কলারশিপ পায় না এমন ছাত্রের সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা দেখো তোমার হচ্ছে গিয়ে টোটাল, তাহলে স্কলারশিপ পায় না এমন ছাত্রছাত্রীর সংখ্যা কত? আচ্ছা টোটাল দেখো 3 × 2 = 5 ইউনিট, টোটাল হচ্ছে গিয়ে 5 ইউনিট স্টুডেন্ট। তার মধ্যে হচ্ছে গিয়ে বয় কত, বয় হচ্ছে গিয়ে 3 ইউনিট, গার্লস হচ্ছে গিয়ে তোমার 2 ইউনিট, ঠিক আছে? বা ছাত্রছাত্রী হচ্ছে এটা। এবার হচ্ছে গিয়ে দেখো যদি 20% ছাত্র স্কলারশিপ পায়
তাহলে বাকি কতজন পায় না? তাহলে স্কলারশিপ পায় না হচ্ছে গিয়ে তোমার 80/100, 80% স্টুডেন্ট। ঠিক আছে, 0 0 এইটুকুই রেখে দাও। ঠিক আছে, নিচে 10 থাকলে আমাদের সুবিধা, 8 3 24, তাহলে 24 বাই হচ্ছে গিয়ে 10। ওকে, বা এটাকে 2.4 করে নাও, ব্যাস। আর এইটা হচ্ছে গিয়ে দেখো 75% হচ্ছে গিয়ে স্কলারশিপ পায় না ছাত্রীদের মধ্যে, তাহলে 75 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 75 2 হচ্ছে 150, 150 বাই হচ্ছে গিয়ে 100 মানে হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের এরা এই যে 2.4 আর এদিকে গার্লসের 1.5, মানে টোটাল কত হলো যোগ করো, 5 4 9, 2 1 3, তাহলে 3.9। তাহলে টোটাল 5 ইউনিটের মধ্যে 3.9 হচ্ছে গিয়ে স্কলারশিপ পায় না। তাহলে পার্সেন্টেজ কী হবে না, হচ্ছে গিয়ে 3.9 বাই হচ্ছে গিয়ে, বাই এখানে করছি 3.9 বাই হচ্ছে গিয়ে 5 × 100, ব্যাস। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5 20 100। ঠিক আছে, 39 2 কত 78, তাহলে 78%, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 5 বছরে এত টাকা হয়, 7 বছরে এত টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো 7 বছরে কতটা হয় তোমার হচ্ছে গিয়ে 5 6 8 0। এবার বলেছে 5 বছরে কত হতো না, হচ্ছে গিয়ে 5200। তাহলে এই যে ধরো 2 বছরে যেটা বেড়েছে সেটা কত বেড়েছে, 0 8 4 480 টাকা। এটা হচ্ছে কি 2 বছরে যেটা বেড়েছে, আসল তো বাড়ে না, সুদটা বাড়ে সরল সুদের ক্ষেত্রে। তাহলে 1 বছরের সুদ বের করে নাও এখান থেকে, তাহলে 1 বছরের সুদ হবে 240। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি 5 বছরের সুদটা বের করে নাও, তাহলে 5 বছরের সুদ কত হবে না, হচ্ছে গিয়ে 24 × 120 1200 টাকা। তাহলে আমরা এইটা হচ্ছে গিয়ে 5 বছরের সুদ আসল 5200, সেখান থেকে 1200 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসলটা পেয়ে যাব। প্রিন্সিপাল কত হলো না, হচ্ছে গিয়ে 4000 টাকা। ওকে, তাহলে এবার 4000 টাকার 5 বছরের সুদ হচ্ছে গিয়ে তোমার 1200 টাকা, সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার পেয়ে যাবে, ফর্মুলা বসিয়ে দাও, I = PRT/100। ঠিক আছে, সেখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে 1200 টাকা = 4000 PR জানি না × 5 বাই হচ্ছে 100, ব্যাস। তাহলে 2 শূন্য কাটলো, 2 শূন্য কাটলো, এই শূন্য গেল, 4 5 20, 20 6 120, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 6%, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলেছে একজন ব্যাটসম্যান তার 17তম ইনিংসে 87 রান করে, এতে তার গড় রান 3% বৃদ্ধি পায়, 3 বৃদ্ধি পায়। 17তম ইনিংসের পর তার গড় রান কত? দেখো টোটাল হচ্ছে সে 17তম ইনিংসে 87 করেছিল, এবারে সেই বেশি রান করেছিল, সেই জন্য আগের 16টা ইনিংসে সে 3 করে দিয়েছে, তাহলে -16 × 3 করলে যেটা হবে সেটা হচ্ছে কি 17তম ইনিংসের পর তার এভারেজ রান, তাহলে 87 - 16 3 48। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 17 থেকে 8 9 8 17, ইউনিট ডিজিট 9 হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 বলেছি কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমরা রিসেন্টলি LCM HCF চ্যাপ্টারের অঙ্কটা করেছি। ঠিক আছে, দেখো আমরা অপশান টেস্ট করব, এমনি বেসিক ওয়েতে যাব না। হ্যাঁ, এখানে দেখো যে সংখ্যাটা সেটা 10 দ্বারা ডিভিজিবল হবে, প্রথমত 10 আছে, সেই জন্য অপশান এ হতে পারে না, অপশান সি হতে পারে না, 1 নম্বর হলো। তারপরে হচ্ছে দেখো 18 দ্বারা ডিভিজিবল হবে, মানে কি 9 দ্বারা ডিভিজিবল, 9 দ্বারা ডিভিজিবল দেখো 400 তো হতে পারে না, ব্যাস অপশান বি অ্যান্সার, ব্যাস। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কি বলেছে পরপর দুটি সংখ্যা 26 এবং 27-এর বর্গের পার্থক্য কী। ঠিক আছে, জাস্ট কিছুই না, আমরা ফর্মুলা শিখেছি ছোটোবেলায়, a² - b² এর ফর্মুলা। হ্যাঁ, কি হয় না a + b * হচ্ছে a - b। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি 26 আর 27কে ধরি, তাহলে বড়টাকে যদি এটা যদি 27² - 26² করি, তাহলে জাস্ট দুটোর যোগফল প্রথমে, আর ইন্টু দুটোর বিয়োগফল মানে তো 1, তাহলে 26 আর 27 যোগ করে 26 দিয়ে 52 × 53, তাহলে 53 × হচ্ছে 1, মানে হচ্ছে কি 53 অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।